আমি তখন ব্যাঙ্গালোরে নতুন বছরের আমেজে। কদিন পরেই কলকাতা ফিরবো। এমনি বাড়ির জন্য মনটা কেমন যেন করছে। রাত প্রায় 10:30। হঠাৎ একটা ফোন এলো। ফোন তুলতেই একজন বলে উঠল, আমি আপনার বিএলও বলছি। 2002-এর ভোটার লিস্টে আপনার বাবার নামে ভুল ছিল। যত তাড়াতাড়ি সম্ভব সব ডকুমেন্ট জমা করতে হবে, আর পাশের পাড়ার স্কুলে যেতে হবে ভেরিফিকেশনে। আমি থতমত খেয়ে জিজ্ঞেস করলাম, আমি তো নেই, কদিন পরেই ফিরছি, কিন্তু আমার বোন তো ফিরতে পারবে না, তাহলে ওর ক্ষেত্রে কি হবে? ওর জন্য একটা অথরাইজেশন লেটার নিয়ে আসবেন সই করা, তাহলেই হবে। 5ই ফেব্রুয়ারি সেই দিন অফিসের মিটিংয়ের ফাঁকে পৌঁছে গেলাম সেই স্কুলে। গিয়ে দেখি লম্বা লাইন, আমাদের নাম 53-54 নম্বরে। ধীর গতিতে চলছে কাজ। দাঁড়িয়ে পড়লাম লাইনের শেষে। সামনের দিকে দেখি দাঁড়িয়ে ছোটবেলায় সেই প্রথম ক্রাশ। কি অদ্ভুত ভাবুন, এসআইআর না হলে কি আর এসব পুরনো স্মৃতি মনে পড়তো? যাই হোক, অন্যদিকে আর একটা এলাকার লম্বা লাইন, সবাই ঠাই দাঁড়িয়ে নিজের নাম্বারের অপেক্ষায়। ঠিক মনে হচ্ছিল যেন মাধ্যমিকের পরীক্ষা। অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে পৌঁছে গেছি। কি আসবে পেপারে জানি না। একজন করে পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, আর সবাই জানতে চাইছে কি হলো ভেতরে। ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি। যে শহর, যে দেশকে ভালোবাসি এত, যে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারি না, আমি যে সেই দেশেরই নাগরিক প্রমাণ করতে হবে। এই পরীক্ষা তো পাশ করতেই হবে। এইসব ভাবতে ভাবতে দূরে চোখ যেতেই দেখি একটা পুচকে বাচ্চা, বছর 2 বয়স হবে, নিশ্চিন্তে মাটি নিয়ে খেলে চলেছে। পেছনে কি চলছে না সে জানে, না বোঝে, না কিছু যায় আসে। সে নিজের খেয়ালে, নিজের খুশিতে মগ্ন। তার মা আদেও এদেশের নাগরিক প্রমাণিত হবে কিনা সেই নিয়ে আপাতত তার কোনো মাথা ব্যথা নেই। কত সুখের জীবনের না? ছোটবেলাটাই ভালো ছিল, কি বলেন? একদিন এই বড় হবার জন্য কি তাড়া ছিল আমাদের, আর এখন বড় হয়ে কি করছি? অফিসের মিটিংয়ের মাঝে এসআইআর এর লাইনে দাঁড়িয়ে আছি। কেন? নাকি ভোট দিতে পারবো না নইলে? আর কাদের ভোট দেব? যারা 5 বছর ধরে ঠাকুরপুকুর বাজারের মতো একটা চলতি বাস রুটকে কাজের নামে খুঁড়ে রেখে দেবে। কাজ তো সব দেশেই হয়, কিন্তু এই রকম দেখেছেন যে কাজ শুরু তো হলো, কিন্তু শেষ কবে হবে তার হিসেব নেই কারোর কাছেই। প্রতি বছর পুজো হোক বা ঈদ, কদিনের জন্য রাস্তা খোঁড়াটুকু একটু বন্ধ থাকে, আবার দিন গেলেই যেকে সেই। এখন তো মনে হয় কেউ না এসে বলে, এই জন্যই তো কত কর্মসংস্থান বেড়েছে। আচ্ছা বলুন, রাস্তা ঠিক থাকলে কি রাস্তার মাঝখানে বসে কেউ সবজি বিক্রি করতে পারতো? আমরা তো 2জন লোককে বাজার নিয়ে বসার সুযোগ করে দিয়েছি নাকি? সত্যিই তো, রাস্তা যদি সুন্দর হতো তাহলে কি আর রাস্তায় পুড়ে মাম্মামের হাতটা ভাঙতো? না ভাঙলে ডাক্তারের একটা পেশেন্ট বাড়তো কিভাবে? ঠিকই তো, রোজগার তো বাড়ছেই সবার। সবাই যে কেন এত কাজ নেই বলে লাফাচ্ছে কে জানে, বুঝি না। এই ধরুন, রাস্তা যদি ঠিক থাকতো আর অফিস যাওয়ার তারায় রিক্সা ধরে জলদি পৌঁছে যেতাম, তাহলে কি আর তাড়াহুড়ো করে শাটেল ধরার জন্য খতরোকে খিলাড়ির মতো এই রাস্তা দিয়ে দৌড়ে যেতে হতো আমায়? তার মানে দাঁড়ালো, আমাদের থেকে যে ট্যাক্স নিচ্ছে সরকার, আমাদের শরীর ফিট রাখার দায়িত্বও তো নিচ্ছে সেই জন্য। আমরাই বোকা, এইসব বুঝতেই পারি না। আর এই আমাদের বাড়ির পাশের রাস্তা, 2 ফোঁটা বৃষ্টি হতে না হতেই যেখানে জল জমে রাস্তার খারাপ অবস্থা, ভোটের 2 দিন আগে হুট করে একদিন সুন্দর পিচ হয়ে গেল। ঠিক পরীক্ষার আগের রাতে পড়তে বসার মতো। মানে ইচ্ছে থাকলেই আগে থেকে করাই যায়, কিন্তু ওই যে আমাদের জন্য ভাবছে ওরা। বাড়ি বসেই যে ভেনিসের মজা নিতে পারছি, সে কি আর হবে? আর সব রাস্তাঘাট ভালো হয়ে গেলে আমাদের ডিবেটের টপিক কম পড়বে যে। তো কি হয়েছে, আপনার আমার কাছের মানুষেরা অন্য শহরে গেছে ভালো কাজের আশায়। এখানে থাকলে কি আর হঠাৎ করে সারপ্রাইজ দিতে আসতে পারতো? বা আপনি কি যেতে পারতেন তাদের সারপ্রাইজ দিতে? ওরা আপনার কথা ভেবেই তো সুযোগ করে দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। বাড়িতে থাকলে কি আর এইসব বাজারের ফর্দ আপনি নিজে বসে বানাতেন বলুন? আর ধরুন এখানে সব কোম্পানি খুলে গেল, আর আপনি বাড়িতে থাকার সুযোগ পেলেন, তখন হয়তো পুজোর ছুটিতে কোথাও একটা বাইরে ঘুরতে চলে যেতেন। কিন্তু এখন আপনাকে ছুটি জোগাড় করে সেই পুজোর ছুটিতেই বাড়ি আসতে হয়। তাই আপনার বাড়ির লোকও ছুটির দিনে আপনাকে পেয়ে বেজায় খুশি। এখানে কোম্পানি খুলে গেলেও আপনাকে কষ্ট করে 4-5 ঘন্টা যাতায়াত করে বেহালা থেকে সল্টলেক যেতে হতো। আপনারই তো কত সময় বাঁচিয়ে দিচ্ছে দেখুন। এখন সেই সময় আপনি টুক করে একটা বাড়িতে ভিডিও কল করে কথা বলে নিতেই পারেন। যাই হোক, এখন যদি আবার কেউ বলতে আসে যে না, হিন্দুদের শেষ করে দিচ্ছে মুসলমানরা, আমাদের ভোট তাকেই দেওয়া উচিত যে আমাদের বাঁচাবে, তাকে কি করে বোঝাই যে আমি যখন ক্লাস 5 না 6-এ পড়ি আর আমার মুখের ভেতরে একটা অদ্ভুত টিউমার মতো হয়েছিল, যা দেখে ভয়ে আগে ডাক্তারের কাছে গেছি। উনি বলেছিলেন অপারেশন করা ছাড়া উপায় নেই, কিন্তু আমি পুরী থেকে ঘুরে আসি, এসে অপারেশনটা করব।
আর সেই সুযোগে আমাদের পাশের পাড়ার হাসান ডাক্তার শুধু হোমিওপ্যাথির ওষুধে 1 সপ্তাহে পুরো সারিয়ে দিয়েছিল আমাকে। সে ভাববে আমি বোধহয় বানিয়ে বলছি। আমার কান বিধনও তার কাছে। বাড়িতে দিদি ডাক্তার হওয়ার আগে সব রোগের জন্য ছুটে যাওয়া তারই কাছে। ওই মিষ্টি গুলিতে যেন সব ঠিক করে দেওয়ার ক্ষমতা ছিল। কাশ সেই ওষুধে পৃথিবীটা সেরে উঠত, হিন্দু মুসলিম লড়াই বন্ধ হতো, দুর্নীতি শেষ হতো, যুদ্ধ থেমে যেত। আর কেউ যদি বলে আমরা এলে নারী সুরক্ষা বাড়বে, কিংবা আমাদের শহর ভারতের মধ্যে নারী সুরক্ষায় প্রথম, তাদের জন্য বলি দুর্গাপুজোর দিনে প্যান্ডেলের লাইনে বা বাড়ি ফেরত ভিড় বাসে মেয়েদের গায়ে হাত দিতে যে লোকেদের বিবেকে বাঁধেনি, তাদের মেন্টালিটি বদলাবেন আপনি? তাহলে যেদিন আরজিকর হসপিটালের ডিউটিরত ডক্টরকে নৃশংসভাবে মারা যেতে হলো, সেদিন কোথায় ছিলেন আপনি? বিচার এনে দিতে পেরেছেন কি? একটু হিসেবটা কষে দেখবেন, সারা দেশে ধর্ষকদের হাতে প্রাণ যাচ্ছে ঠিক কজনের। তাহলেই বুঝবেন দেশে নারী সুরক্ষা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। স্কুল, কলেজ, শিক্ষা, চাকরি এসবের কথা ভুলে যদি আমরা ধর্ম নিয়ে মেতে থাকি, তাহলে এই মানসিকতা বদলানোরও নয়। কি আছে এই শহরে? কেন পড়ে আছি সেইখানে? কি লাভ এইখানে থেকে? এই শহরটার জন্য কার সাথে লড়িনি আমি। এই ভোটে কে জিতবে জানি না, কিন্তু এই শহরটার ভালো হোক দেখতে কি একটু মন চাইতে পারে না? এমা ছি, কি বলছি, এ ভোট তো শুধু ক্ষমতায় থাকার লড়াই, গদি ধরে রাখার লড়াই। আমরাই বোকা যে ভেবে বসে আছি আমাদের জন্য বোধহয় এইবার কিছু হবে। মধ্যবিত্ত সাধারণ মানুষ শুধু ট্যাক্স দেবে, ভোট দেবে, প্রাণও দেবে, খালি ন্যূনতম উন্নয়নের আশাটা দেখবে না। সেই কবেই তো সত্যজিৎ রায় বলে গেছেন, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও তার কানা করি নাই। ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়।